নমস্কার, সিটিভিএন একেডি প্লাসের প্রোগ্রাম হেলথলাইনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। হেলথলাইন অনুষ্ঠানে আপনারা জানেন আমরা প্রত্যেক দিনের মতো আজকেও একটি বিশেষ বিষয় আলোচনা করার জন্য একজন এক্সপার্টকে সাথে নিয়ে বসেছি। আর আজকের যে আমরা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে স্থূলতা বা ওবিসিটি। আর সেই ওবিসিটি কোন একটা সুস্থ জীবনের পথে কি কি সচেতনতা অবলম্বন করতে হবে, কি তার চিকিৎসা কি কারণে হয়, সেই সমস্তটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে আমি একটা বিষয় একটু জানিয়ে রাখি, একটা অ্যানাউন্সমেন্ট। সেটা হচ্ছে এই যে আমাদের প্রোগ্রাম হেলথলাইন, আপনারা এবার থেকে শুধু টিভির পর্দায় নয়, ইউটিউবেও সেটি দেখতে পারবেন। আর ইউটিউবে যদি আপনার ফোনে ইউটিউব না থেকে থাকে, প্রথমে আপনি সেটি ইনস্টল করুন। আর তারপর সেখান থেকে সিটিভিএন একেডি প্লাস, ঠিক ডান দিকে যে সার্চ বাটন থাকে সেখানে থেকে আপনারা সিটিভিএন একেডি প্লাসকে সার্চ করুন। আর সেই সার্চের পর আপনার কাছে একটি সার্ফেস খুলে যাবে যেখানে সিটিভিএন একেডি প্লাসের শুধু হেলথলাইন কেন, যে কোনো সমস্ত প্রোগ্রাম আপনারা সেখান থেকে দেখতে পারবেন। আবার তার পাশাপাশি যদি সিটিভিএন একেডি প্লাসের প্রোগ্রাম আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। ওখানে নিচে বাঁদিকে সাবস্ক্রাইব অপশন থাকে, সেই সাবস্ক্রাইব অপশন থেকে আপনারা সেটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে সমস্ত রকম এক্সপার্ট ওপিনিয়ন আমরা যখন হেলথলাইন অনুষ্ঠানে সেটা আপনাদেরকে প্রদান করার চেষ্টা করি, সেই সমস্তটা আপনারা একটা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তারপর থেকে যা যা সিটিভিএন এ পোস্ট করা হবে, সেটি হেলথলাইন অনুষ্ঠান সম্পর্কিত হোক বা যে কোনো অনুষ্ঠান যেগুলো আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান এখনো পর্যন্ত, সেই সমস্ত কিছুর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে, যে চট জলদি আপনারা সেখান থেকে সেই অনুষ্ঠানগুলি দেখতে পারবেন। এবার আমি আবারও আলোচনায় ফিরি। আজকে আমাদের হেলথলাইনের যিনি গেস্ট, যিনি আমার সঙ্গে রয়েছেন, তার ডেজিগনেশন আমি শুরুতেই এসে স্যারকে বলেছিলাম যে তার ডেজিগনেশনটা কি আমাকে পুরোটা বলতে হবে। আমি একটু ছোট করেই বলছি। তিনি একজন কনসালটেন্ট, এন্ডোক্রোনোলজিস্ট এবং ডায়াবেটোলজিস্ট। তার পাশাপাশি তিনি প্রফেসর প্লাস এইচওডি কেপিসি মেডিকেল কলেজের। এর সাথে আরও একটি ডেজিগনেশন রয়েছে তার, সেটি হচ্ছে তিনি ডিরেক্টর এডিইএ ডায়াবেটিস সেন্টারের, যেটি কলকাতায় অবস্থিত। আমার সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর কৌশিক সাহা। স্যার, অনেক স্বাগত। স্যার, আমি আপনাকে শুরুতেই যেটা বলছিলাম যে আপনার যে ডেজিগনেশন, আমার কাছে বিষয়টা খুব বড়, তার কারণ এতটা একটা বিশাল বিষয়, সেটা বলাও আর মানুষকে বোঝানো অনেকটা আমরা আপ্লুত। আর এই যে অনুষ্ঠান হেলথলাইনের অনুষ্ঠান, আমরা তো প্রত্যেকদিন একটা বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে স্থূলতা বা ওবিসিটি, আর সেটা সুস্থতা কিভাবে সম্ভব। এই যে স্থূলতা বা ওবিসিটি, সেটাকে আমরা সাধারণভাবে কিভাবে বুঝবো? মানে একটু হেলদি তো প্রত্যেক মানুষই হয়ে থাকেন, কিন্তু সেখান থেকে বাড়িয়ে স্থূলতা কি? এই সম্বন্ধে আসলে কি হয়েছে, আপনি যদি 6-7 মাস আগেও দেখেন, এই স্থূলতা বা ওবেসিটি যেটা ডিজিজ, সেটা কিন্তু আমরা বিশ্বাস করতাম না। সবাই ভাবতাম হয়তো আমাদের একটু ওজন বেশি, আমরা একটু বেশি খাই বা বেশি কিছু চলাফেরা কম করি, আমাদের একটু ওবেসিটি মানে মেদ বেড়েছে। সেটা একটা অদ্ভুত একটা ভালো লাগা। বাঙালিরা সবসময় মনে করে একটু একটু ভুঁড়িওয়ালা লোক বা একটু ওজন বেশি থাকা লোক সবসময় ভালো। মা বাবারা বলেন একটু বেশি করে খা, রোগা হয়ে যাচ্ছিস, কিন্তু সে রোগা নয়, কিন্তু রোগা হয়ে যাচ্ছিস। তো এই ব্যাপারটা আমাদের ছোটবেলা থেকেই রয়েছে। কিন্তু ফর দ্য রিসেন্ট ডেভেলপমেন্ট, ফর দ্য লাস্ট অ্যাটলিস্ট 5 to 6 years, আমরা যেটা দেখছি, এই ওবেসিটি কিন্তু সমস্ত যতগুলো আমাদের ক্রনিক ডিজিজ আছে, প্রত্যেকটারই প্রথম অ্যান্ড প্রধান কারণ হচ্ছে এই স্থূলতা বা ওবেসিটি। এবং যেটা আমরা কিন্তু কখনো নজর দিই না। আপনি যদি বলেন যে ডায়াবেটিস, আপনি কিন্তু বলবেন না ডায়াবেটিস একটা খারাপ জিনিস, আমি চিকিৎসা করব। আমার একটা হাইপার টেনশন আছে, প্রেশার আছে, খারাপ জিনিস, চিকিৎসা করব। আমার একটা কোলেস্টেরলের গন্ডগোল আছে, খারাপ জিনিস, চিকিৎসা করব। কিন্তু কখনো বলেন কি যে আমার ওজন বেড়ে গেছে, আমার ওবেসিটি হয়েছে, আমি তার চিকিৎসা করব না। তার কারণ আমরা ওবেসিটিকে কখনো মনে করিনি এটা রোগ। কিন্তু ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স WHO বলুন বা বিভিন্ন অর্গানাইজেশন, মানে ডাক্তারি অর্গানাইজেশন, তারা কিন্তু এটা স্বীকার করেছে যে যদি আমাদের BMI, আপনি যেটা বললেন কি করে আমি ওবেসিটিটা বুঝবো, BMI বলে একটা বস্তু আছে, দ্যাট ইজ কল বডি মাস ইন্ডেক্স। সেটা যদি আমাদের 25-এর বেশি হয়, একটা ক্যালকুলেশন আছে, যে কোনো মানে আপনি যদি স্মার্টফোন থাকে, আপনি ক্যালকুলেটরে চেক করে নেবেন আপনার হাইট আর ওয়েট দেখে। আপনি যদি 25 and above হন, তাহলে আপনি ওভারওয়েট। ইফ ইট ইজ মোর দ্যান 30, ইট ইজ ওবেজ। এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া যেটা সারা পৃথিবীতে চলে। কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু আমাদের এই ওবেসিটি ক্রাইটেরিয়াটাকে আরো বেশি স্ট্রিনজেন্ট করা হয়েছে, মানে আরো বেশি শক্ত। সেখানে কিন্তু 23 অ্যাবাভকে আমরা বলি ওভারওয়েট। সুতরাং আমরা যদি একটা যে কোনো ঘরে বসে থাকি,
যদি 15 থেকে 20 জন লোক থাকে, দেখবেন 15 থেকে 20 জনের মধ্যে এই ক্রাইটেরিয়া অনুযায়ী মোটামুটি 10 থেকে 11 জনই কিন্তু ওবেসিটি বা স্থূলতা। এটা একটা বিশাল বড় রোগ, যেটা আমরা কোনোদিনও আমরা গ্রাহ্যের মধ্যে আনিনি। এখন আমরা বিভিন্ন সেমিনার, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা এটা চাইছি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, যে এটা একটা রোগ এবং এটারও একটা চিকিৎসা দরকার। এছাড়াও বিএমআই ছাড়াও আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। সবগুলো ক্রাইটেরিয়া তো এখানে বলে খুব বেশি লাভ হবে না, ডাক্তারবাবুর কাছে গেলেই তারা বলতে পারবেন। একটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স ছাড়াও আমাদের একটা ওয়েস্ট হিপ সার্কামফারেন্স আছে, মিড আর্ম সার্কামফারেন্স আছে। এছাড়াও বিভিন্ন রকম টেকনিক আছে, যেমন ধরুন বিভিন্ন মেশিন আছে, যে মেশিনের মাধ্যমে আমরা ওবেসিটিটাকে বোঝার জন্য আমরা বডি ফ্যাট, কতটা ফ্যাট পরিমাণ, কতটা মাসেল স্ট্রেংথ আছে, সব আমরা কিন্তু অ্যাসেস করতে পারি, এবং অ্যাকর্ডিং টু দ্যাট আমরা কিন্তু প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম করি রিগার্ডিং দ্য ট্রিটমেন্ট। আচ্ছা, এখানে তো সাধারণভাবে প্রশ্ন আসবে যে অতিরিক্ত ওজন আর ওবেসিটি, মানে একটা মানুষ হেলদি বা তার থেকে হয়তো তার একটু বেশি ওজন রয়েছে, সেটার সাথে ওবেসিটি, তার পার্থক্য কোথায়? ওকে, একদম দারুণ কথা বলেছে। মানে ওজন বেশি হলেই যে আমি তাকে রোগ বলবো তা নয়। জেনারেলি কি আছে, আমরা এগুলো ফোর রানার অফ অল ডিজিজেস। আজকে হয়তো আপনি একটু ওজন বেশি, কিন্তু তার মানে এই নয় যে আপনি সুস্থ, আপনি আগামী 5 বছর পরও সুস্থ থাকবেন। সুতরাং ইট ইজ এ প্রি রানার। মানে দেখুন, টাইপ 2 ডায়াবেটিস যখন আমাদের হয়, তার অ্যাটলিস্ট 5 থেকে 7 বছর 10 বছর আগেই কিন্তু রোগটা তৈরি হয়ে গেছে। কিন্তু সেই সময় কিন্তু আমাদের সুগার লেভেল নর্মাল, আমাদের কিন্তু টেস্ট করলে আপনার নর্মাল পাবেন। কিন্তু সেক্ষেত্রে আপনি যদি 7 থেকে 10 বছর আগের থেকে অ্যালার্ট হন, আপনি যদি আপনার লাইফস্টাইল বা কিছুটা ওষুধ চেঞ্জ করে যদি আপনি নিজেকে রাখতে পারেন, তাহলে কিন্তু এই ডায়াবেটিসটাকে যেমন পিছিয়ে দেওয়া যায়, এই ওবেসিটিটাও কিন্তু সেরকম। আপনি যদি আগের থেকে বুঝতে পারেন যে আপনার একটা ওবেস, আপনাকে ওজনটা কমালে আপনার এই এতগুলো ডিজিজ ইন নেক্সট ফিউচার 5 ইয়ার্সে হবে না, তাহলে আপনি সেটাকে কিন্তু সতর্ক হবেন। ওবেসিটি যদি আপনার ওজন থাকে, তার সাথে যদি কোনো একটা রোগ থাকে, তখন আমরা বলি ওবেসিটি ইজ এ ডিজিজ। বাট তার আগে আমরা হয়তো বলি হেলদি ইন্ডিভিজুয়ালস হ্যাভিং এ মোর ওয়েট। বাট সেটাও কিন্তু আজকে থেকে হয়তো নর্মাল, কিন্তু আগামী দিনে হয়তো সেটা অ্যাবনর্মাল। সুতরাং আপনার যাই ওয়েট থাকুন না কেন, সেটা যদি নর্মাল ওয়েটের থেকে বেশি হয়, ইউ হ্যাভ টু টেক কেয়ার। কিন্তু এখানে যে আমাদের বর্তমানে যেরকম জীবনযাত্রা, যারা ধরুন 10 ঘন্টা 12 ঘন্টা বাইরে কাজ করছে, তারপর তারা ধরো বাড়ি থেকেই দুপুরবেলার খাবার দাবার নিয়ে আসছে, খাচ্ছে, তারপরেও সে ওবেজ, মানে বর্তমান জীবনযাত্রা কিভাবে এফেক্ট করে, তার কারণ কি? ঠিক কথা। মানে আজকে থেকে হয়তো 15-20 বছর আগে হয়তো যারা আমরা চাকরি করতাম, হয়তো সকাল 8টা-10টার সময় চাকরিতে ঢুকে যেতাম, 5টার মধ্যে চাকরি শেষ। তারপরে হয়তো আপনাদের ফ্রি টাইম, লেজার টাইম বা বিভিন্ন এক্সারসাইজ করার জায়গা আছে। কিন্তু এখন আমাদের যে লাইফস্টাইল হয়েছে, তাতে আপনার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, রাত্রি পর্যন্ত কাজ করতে হচ্ছে, এবং আপনার তো অফিস ওয়ার্কস, আপনি হয়তো বাড়িতে গিয়ে ল্যাপটপ কম্পিউটার খুলে বসে কাজ করতে শুরু করেছেন। সুতরাং আপনার প্রশ্ন যেটা হচ্ছে, আমি কি করে এটা অ্যাভয়েড করবো? অবভিয়াসলি অ্যাভয়েড করা বিভিন্ন রকম অন্যরকম পথ খুঁজতে হবে। পথ হচ্ছে প্রথম সবথেকে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ডায়েট, আমাদের খাওয়া দাওয়া। এই খাওয়া দাওয়াটা কিন্তু আপনাকে কিন্তু ঠিক ক্যালোরি এবং কম্পোজিশন অফ দ্য ক্যালোরি, মানে আপনি কতটা কার্বোহাইড্রেট, কতটা ফ্যাট এবং কতটা প্রোটিন খাবেন, সেটাও কিন্তু আপনি কিন্তু ডিসাইড করতে হবে। এরকম নয় আপনি আজকে বললেন আমি আগামী 1 মাস ভাত খাবো না, আপনি কিছুদিন পরে বললেন আমি শুধু প্রোটিন খেয়েই থাকবো। দেখুন, আমাদের একটা বডি একটা ফিজিওলজিক্যাল পথে চলে, মানে আমাদের প্রত্যেকটা এলিমেন্টস অফ এনি ডায়েট কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। তার মানে কি হয়েছে, আপনারা যদি ঠিক মতো পরিমাণ কার্বোহাইড্রেট না খান বা ঠিক মতো পরিমাণ প্রোটিন না খান, সেটাও কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক। সুতরাং আপনাকে প্রথম যেটা করতে হবে, একটা সুষম আহার যেটা বলি, আপনাদের সারাদিনের ক্যালোরিটাকে ঠিক করতে হবে, করে সেটাকে ডিভাইড করতে হবে ইন কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট, এবং কিছুটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেগুলো আছে সেগুলো নেওয়া, এবং সেটার জন্য একটা ডায়েটিশিয়ানের পরামর্শ অবশ্যই নেবেন। নিয়ে আপনি একটা ডায়েট তৈরি করলেন। এরপরে হচ্ছে এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট। আপনি বলবেন আমার সময় নেই, কিন্তু সময় আপনাকে বার করতেই হবে। তার কারণ হচ্ছে, আপনি ধরুন এই বসে আছি, আপনার 1 ঘন্টা বসে আছেন, আপনি 10 থেকে 15 মিনিট আপনি একটু হেঁটে একটু ঘুরে এসে আবার বসলেন। 5 থেকে 10 মিনিট কি আপনি ব্রেক নিতে পারেন না? পারেন, কিন্তু আপনার মানসিকতা নেই যে আমি 5 থেকে 10 মিনিট ব্রেক নেবো। ওই 5-10 মিনিট হয়তো আপনি কাজের মাধ্যমে ব্রেক নিচ্ছেন, কিন্তু বসে দেখে হয়তো মোবাইল দেখছেন। সুতরাং এইগুলো অভ্যাসগুলো যেগুলো আছে, সেগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। নাম্বার 3 হচ্ছে
যে কোনো পরিমাণ স্ট্রেংথ ট্রেনিং, আপনি ধরুন ফর এক্সাম্পল আমি বাড়িতে আপনার 2 লিটার জলের বোতল আছে, আপনি 2 লিটার জলের বোতলটাকে আপনি এরকম ভাবে কতক্ষণ ধরে এক্সারসাইজ করে নিলেন, তাতে যে মাসেল স্ট্রেংথ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে আমাদের যে স্কেলিটাল মাসেল, ফ্যাট মাসেল যেমন আমাদের আছে, স্কেলিটাল মাসেলও আছে, সেটাকে আমাদের প্রিজার্ভ করতে হবে। তো সেটাও আমরা করতে পারি। ফোর্থ অ্যান্ড ফরমোস্ট হচ্ছে খুব ভালো মতো স্লিপ, ঘুমটা কিন্তু আমরা দিনকে দিন কি করেছি, আমরা বিছনায় যাই, আমরা মোবাইল ফোন দেখি, এই যে ব্লু লাইট, এই করতে করতে কি হয়, আমরা তো রাত্রিবেলা 2টোর সময় শুচ্ছি, যেটা আমি কিন্তু 12টার সময় বিছনায় চলে গেছি, কিন্তু 2টোর সময় আমি ঘুমোচ্ছি, আমি কিন্তু বলছি সকালে এটা খুব টায়ার্ড। সো অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ স্লিপ, অ্যাটলিস্ট 6 to 7 hours, ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড নাম্বার 4, জানি না সেটা কিভাবে সম্ভব, স্ট্রেসটা কমানো। জীবনে স্ট্রেস যদি কমাতে পারেন, এটার বোধহয় কোনো সমাধান নেই। সমাধান আছে, আছে মানে কি, সেটা আপনাকে নিজেকেই ঠিক করতে হবে। কারণ আপনার প্রথমে গোল ঠিক করতে হবে, আপনার জীবনের গোলটা কি। মানুষ কি হয়, মানুষ জানে না তার গোলটা কি। মানুষ ধরুন আজকে ভাবলাম যে আজকে আমি ওখানে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে 10টা মানে কিছু খাবার খাবো, আমি খেয়ে নিলাম, খাওয়ার পর আমি অ্যাচিভ করে গেছি, তখন ভাববো না এই রেস্টুরেন্ট না, আমি একটু আরো একটু বড় রেস্টুরেন্টে যাই। এই করতে করতে গোল যত যত বাড়তে থাকে, আপনি তত কিন্তু ছুটছেন। কেন ছুটছেন আপনি জানেন না। সুতরাং আপনাকে জীবনে মনে করতে হবে আমি এইটুকু পর্যন্ত কাজ করব, এরপরে আমি একটু রিল্যাক্স করব, এইটুকু করলেই আমি শান্তিতে জীবন কাটাতে পারবো। সেটা বিভিন্ন ইন্ডিভিজুয়ালস ক্ষেত্রে বিভিন্ন রকম, বিভিন্ন প্রফেশনস ক্ষেত্রে, দর্শকদের উপর পুরোটাই নির্ভর করে। একদম একদম স্ট্রেস লেভেল কিভাবে কমাবেন, কোনটা আপনার একটু পিসফুল জায়গা, সেটা আপনাকে খুঁজে নিতে হবে। সেটা আমরা বা এক্সপার্ট যারা আসে তারাও বলে দিতে পারবেন না। এখানে একটা বিষয়, আমরা ছোটবেলা থেকে একটা জিনিস দেখি যে বাড়িতে মায়েরা সন্তানদেরকে একটু বেশি বেশি করে খাইয়ে দেন, টিফিন দিলেও সেখানে একটু বেশি, যাতে ফেলতে পারবে না তাই খেয়ে নিতে হবে, এই বিষয়গুলো থাকে। কিন্তু এবার ওবিসিটি, সেটা কি পুরোটা খাবারের জন্য হয়, নাকি জিনগত হয়, নাকি হরমোনাল কোনো চেঞ্জেস এর জন্য হয়? একদম দারুণ প্রশ্ন এটা। আপনার বেসিক্যালি আপনি যেটা বললেন যে মায়েরা বাচ্চাদের চাইল্ড এজে, তো যেটা হয় কি জানেন তো, সমস্যাটা হচ্ছে যে বাচ্চা বয়সে আমরাও তো অনেক কিছু মায়েরা দিয়েছে, কিন্তু আমরা তো অতটা মোটা হয়নি যতটা এখনকার হচ্ছে। তারপর নিশ্চয়ই সামথিং এলস, যে শুধু ডায়েটই নয়। ব্যাপারটা হচ্ছে আমাদের সঙ্গে আউটডোর গেমস ছিল, আমরা বিকেল 4টে-5টার মধ্যে মোটামুটি পড়াশোনা কিছুটা করে নিয়ে আমরা 2 ঘন্টা বাইরে খেলতে যেতাম, ফিরে এসে আবার হয়তো পড়াশোনা করতে হবে। বাট নাওএডেজ অল আর ইনডোর গেমস। আপনি ঘরে বসে বসে ক্রিকেট খেলছেন, ঘরে বসে বসে মোবাইলে আপনি ফুটবল খেলছেন, এবং ইউ উইল এনজয়। সুতরাং আপনার যে সিডেন্টারি লাইফস্টাইল, সেটা কিন্তু নাম্বার 1 আপনার এই ওবেসিটির জন্য তৈরি। এটা হচ্ছে 1 নম্বর। সেকেন্ড, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখনকার দিনে ফাস্ট ফুড। আপনারা যদি দেখে থাকেন, আমাদের সময়, আমাদের জেনারেশনে এই সুইগি জোম্যাটো বলে কোনো বস্তু ছিল বলে আমার জানি না, আমাদের কোনোদিন ছিল না। যদি কোনোদিন খেতে ইচ্ছা হতো, আমাদের কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে হতো, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। কেন আপনি জানেন, টাইম বার করে যাওয়া, ছোট বাচ্চারা পড়াশোনার ক্ষেত্রে যেতে পারে না। কিন্তু তখনকার দিনের মা বাবারাও খুব স্ট্রিক্ট ছিলেন যে না, এগুলো হবে না, এবং হবে না, হলেও হয়তো মাসে 1-2 বার। কেন আপনার তো মানে অ্যাক্সেসিবিলিটি তো কম। এখন কি, এখন হয়তো আপনি 9টার সময় পড়াশোনা করছেন, একটু খুব খুব টায়ার্ড লাগছে, আর সঙ্গে সঙ্গে অর্ডার করে দিলেন, 10 মিনিটের মধ্যে আপনার ঘরে পৌঁছে যায়। এখন তো ব্লিঙ্কিট সামথিং 10 মিনিট। এতে কি হচ্ছে, অ্যাভেলেবিলিটি অফ দিস ফাস্ট ফুড, এবং সেগুলো বেশিরভাগই কিন্তু ট্রান্স ফ্যাটে ভর্তি, কারণ অনেকবার ভাজাভুজি হয়, এবং সেগুলো কিন্তু সবগুলোই শরীরে ক্ষতিকারক। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে সুগারি যে ফুডস গুলো, যেমন বিশেষ করে পানীয়, মানে যে ধরুন কোল্ড ড্রিঙ্কস বা সামথিং লাইক দ্যাট, বিভিন্ন জুস, এইগুলো এখন বাচ্চাদের খুব খুব আকর্ষণ করে, এবং সেগুলো কিন্তু জলের বদলেই ওরা খায়, এবং সেগুলো কিন্তু আমরা বাবা মারা এনকারেজ করি, না 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 খা, ওই তো পেপসি আছে, ওই তো ওটা আছে, জল যাচ্ছে ভেবে। কিন্তু সেগুলো প্রত্যেকটা ক্ষতিকারক, কেন এটা হচ্ছে ক্যালোরি উইদাউট এনি নিউট্রিয়েন্টস। তো এইগুলো যদি আপনি লং টার্ম করেন, এবং এটা কিন্তু আমাদের দেশে নয় কিন্তু শুধু একমাত্র, আপনি যদি ইউএসএ যান, ওরা কিন্তু বেশিরভাগ ওদের দেশ থেকে কিন্তু আমাদের এই সমস্ত ফাস্টফুড চেনগুলো এসছে। আপনি যদি বলেন যে বিভিন্ন যে ফাস্টফুড, ম্যাকডোনাল্ডস বলুন বা কেএফসি বলুন, সবই হচ্ছে ইউএস থেকে আসা। ওরা কিন্তু আমাদের আগের জেনারেশনই, আমাদের সময়ই কিন্তু ওরা স্টার্ট করেছিল। ফলে ওদের দেখবেন অ্যাজ এ হোল ওবেসিটি কিন্তু একটা বিরাট ডিজিজ। ওদের ওখানে গেলেন আপনি দেখবেন যে XXL জামা পাবেন, কিন্তু এখানে আপনি পাবেন না।
সুতরাং ওরা কিন্তু আগে শুরু করেছিল এবং ওদের র্যাম্প্যান্টলি শুরু হয়েছে। আমাদের এই জেনারেশন সবে শুরু হয়েছে, তলার জেনারেশনটা, ইয়াঙ্গার জেনারেশন। আমার মনে হয় এখনই যদি আপনারা না আটকান তাহলে কিন্তু পরবর্তীকালে আমরা কিন্তু ইউএস এর মতো বিরাট বড় চেহারা নিয়ে ঘোরাফেরা করব এবং সব ডিজিজ, ক্রনিক ডিজিজ কিন্তু আমাদের চলে আসবে। থার্ড একটা যেটা আপনি বললেন, হরমোনাল চেঞ্জেসের জন্য হয়, কিন্তু সেটা কিন্তু এতটা র্যাম্পেন্ট নয় যতটা আমি যে কারণগুলো বললাম তার জন্য হয়। আপনার যদি হাইপোথাইরয়েড থাকে তাহলে হবে, আপনার যদি একটা কুশিং সিনড্রোম মানে যদি স্টেরয়েড বেশি থাকে তাহলে হবে, বা আপনার যদি স্লিপ ডিপ্রাইভেশন থাকে ছোটবেলায় তাহলেও হবে। সুতরাং সেগুলো স্পেসিফিক, সেগুলো ডাক্তারবাবু বলে দেবেন, কিন্তু সেগুলোর জন্য আপনারা ভাববেন না যে সবসময় যে ওবেসিটি মানেই একটা রোগ, সেটা থেকে হয়েছে তা নয়। লাইফস্টাইল, বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেটাই হচ্ছে ম্যাক্সিমাম কারণ অফ চাইল্ডহুড ওবেসিটি। মানে শুধু ছোটদের না, বড়দের ক্ষেত্রেও সেম একদম জিনিস প্রযোজ্য, যে সেম। লাইফস্টাইলটা অনেক বড় একটা ম্যাটার। এবং দেখবেন যে সেই অ্যাডাল্ট এজে আপনার 29 to 34 এই এজ গ্রুপটা খুব ভালনারেবল। কেন তখন কি হয়, তখন সবে চাকরি পেয়েছে, চাকরি পাওয়ার পর একটা কাজ করছেন, বাড়িতে গিয়ে নিশ্চিন্তের জীবন, খাওয়া দাওয়া, বাইরে ঘোরা, নো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, গেটিং দ্য ওয়েট। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট টু কন্ট্রোল ইয়োরসেলফ। কিন্তু এই যে ওবেসিটি বা অতিরিক্ত যদি আমার ওজন বাড়ছে, আমি সেটাকে কমাবো কি করে? আমি খুব কার্যকর একটা পদ্ধতি চাইছি, আর যেটা সায়েন্টিফিক্যালি প্রুভেন, এরকম কিছু, মানে আমাদের দর্শকদের জন্য সেটা। অবশ্যই, কেন এখনো পর্যন্ত যেটা হয়েছে, এই ওবেসিটি দিনে তো অনেক বলছি, এবং আজকে মনে হয় বছর 3-4 ধরে আমি সব জায়গায় অনেক জায়গায় ওবেসিটি নিয়ে বলি। বাট সেই সময় জাস্ট 6 months ব্যাক আমাদের কাছে কিন্তু কোনো সেরকম স্পেসিফিক ওষুধ ছিল না যা দিয়ে আমি চিকিৎসাটা করতে পারি। কিন্তু তখন আমরা যেটা বলতাম যে অবভিয়াসলি দ্য লাইফস্টাইল মডিফিকেশন, অবভিয়াসলি দ্য ওজন কমানোর জন্য ডায়েটারি, এক্সারসাইজ। কিন্তু সমস্যাটা কি জানেন তো, আমরা না, বিশেষ করে বাঙালিরা খুব খেতে ভালোবাসি। ফলে কি হয়, আজকে আপনি সোম থেকে বৃহস্পতি শুক্র পর্যন্ত অনেক কষ্ট করে আপনি খাওয়াটা কন্ট্রোল করবেন। শনি রবি আসলো, আপনার উইকেন্ড, আপনি চলে গেলেন রেস্টুরেন্টে, কোথাও গিয়ে খেলেন, আপনি যে ক্যালোরিটা ডেফিসিট করেছিলেন ফর দ্য লাস্ট 5 days, আপনি উইকেন্ডে গিয়ে সেটা এক্সট্রা নিয়ে নিলেন। ফলে অ্যাজ ইট ইজ ইকুয়াল, আপনি বলবেন যে আমি অনেক কষ্ট করা সত্ত্বেও আমার ওয়েট কমছে না, কিন্তু সেটার পেছনে যে একটা বিরাট রহস্য আছে সেটা কিন্তু আপনি উদ্ধার করবেন না। ফলে জেনারেলি যেটা দেখা গেছে, লাইফস্টাইল মডিফিকেশন, ওয়েট রিডাকশনস, ডায়েটারি সব কিছু করেও কিন্তু আমরা খুব বেশি ওজন কমাতে পারিনি। ফলে ফার্মাকোথেরাপি কিন্তু ওয়ান অফ দ্য, মানে একটা ওষুধ, কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ওয়েপেন, মানে এই ওবেসিটির সঙ্গে যুদ্ধ করার জন্য। আপনি যতই বলুন ডায়াবেটিস, সেখানেও আমরা লাইফস্টাইল মডিফিকেশন বলি, কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে কি সবার কি চিকিৎসা করা সম্ভব? যার 300, যার ধরুন 200-300 সুগার, সেটা তো আর শুধু লাইফস্টাইল দিয়ে তো আপনি চিকিৎসা করতে পারবেন না, আপনার ওষুধ লাগবে। তো সেই সেম জিনিস আমাদের লাস্ট 6 months আমাদের কিন্তু অনেক কিছু ওষুধ এসছে, যেটা কিন্তু ইউএস বলুন, বাইরের কান্ট্রি মানে ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু অ্যাভেলেবল ছিল, কিন্তু আমাদের দেশে ছিল না। নাওএডেজ আমাদের কিন্তু ইনজেক্টেবল বিভিন্ন ওষুধ এসছে, যেটা সপ্তাহে আমরা দেওয়া শুরু করেছি। আমার সেন্টারে এখনো পর্যন্ত প্রায় 100 থেকে 150 জন লোক নিয়েছেন, এবং খুব কম সাইড এফেক্ট বলতে একটু বমি হওয়া বা একটুখানি খিদে না পাওয়া, যেটা খুব দরকারও অবশ্য ফর রিডাকশন অফ দ্য ওবেসিটি। তো সেই জিনিসগুলো দিয়ে আমার সেন্টারে কিন্তু অনেকেই 10 থেকে 12 কেজি ওয়েট লস করেছেন, যেটা কিন্তু হিউজ অ্যামাউন্ট। সেটা কিন্তু কখনোই ডায়েট বা কিছু করে করা যাবে না। সুতরাং ডায়েট, এক্সারসাইজ অ্যালং উইথ দ্য থেরাপি, এইভাবে কিন্তু আমাদের চলতে হবে। এবং তার যদি কোনো স্ট্রেস অ্যান্ড স্ট্রেন থাকে, সেটা যদি মনে হয় যে আমাদের এই ওজন বাড়ানোর ক্ষেত্রে একমাত্র পথ, সেখানটাও আমাদের কোনো সাইকোলজি হেল্প নিতে হবে, সাইকিয়াট্রিস্ট বা সাইকোথেরাপি, যাতে উনি বুঝতে পারেন যে ওজনটা কমানো ওনার খুব দরকার। এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস কি জানেন তো, এই ওজন কমার জন্য আমার অনেক পেশেন্টের সুগার কমে গেছে, অনেক পেশেন্টের প্রেশার কমে গেছে, অনেক পেশেন্ট যে নাক ডাকতো, স্নোরিং বা স্লিপ অ্যাপনিয়া যেটা আমরা বলি, সেটাও কমে গেছে। এবং পেশেন্ট এখন অনেক বেশি স্ট্রেনথেন পায় এবং কাজ করতে অনেক উৎসাহ, যে আজ এটা আগে ছিল না। এবং সেটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। এবং সেটা কিন্তু আমি চাই এই প্রোগ্রামের মাধ্যমে সবাইকে বলতে, ওবেসিটি একটা ডিজিজ। আপনারা কিন্তু প্লিজ ওবেসিটিটাকে একটা মনে করবেন না যে এটা আমার পাওনা, আমার দেওয়া, বাবা মায়ের দেওয়া, আমি সেটা নিয়ে চলবো। এই যে আরো একটা বিষয়,
আমি আমার অনেক বন্ধুদের মধ্যেও দেখেছি অনেকে ক্রাশ ডায়েট করছে, Yes. আবার অনেকে ইন্টারমিডিয়েট ফাস্টিং Yes. করছে, কিন্তু এগুলো কতটা প্রয়োজনীয় প্রথমত মানে যে করছে তার জন্য, এবং দ্বিতীয়ত ওবিসিটি হলে এর প্রভাব কোথায়? একদম। এটা এখন না ইন্টারনেটে চলার পর থেকে না এখন সবাই মিলে ওই বিভিন্ন রকম ডায়েট দেখবেন, হুম। ইন্টারনেট দিয়ে স্ক্রল করেন, বিশেষ করে ফেসবুক বা ইনস্টাগ্রাম, বিভিন্ন রকম মনে হচ্ছে করছে। এই ডায়েট ভালো, ওই ডায়েট ভালো, ক্র্যাশ ডায়েট ভালো, ইন্টারমিডিয়েট ফাস্টিং ভালো, কিন্তু দেখুন আপনি ডিসাইড করতে পারেন না যে কোন ডায়েটটা ভালো। একদমই তাই। ডাক্তারবাবু এবং ডায়েটিশিয়ান দুজনে মিলে ডিসাইড করবেন, কারণ এক একজনের জিন, এক একজনের ক্রাইটেরিয়া ফর দ্য ওবেসিটি, এক একজনের ডিজিজ এবং এক একজনের ওয়ার্ক কালচার, মানে আপনি কি কাজ করেন, হুম, সবগুলো মিলে কিন্তু একটা আলটিমেটলি আমাদের প্রোগ্রাম তৈরি করতে হয়। হুম, সুতরাং সবার ক্ষেত্রে ব্ল্যাঙ্কেট যে সবার ক্ষেত্রে এটা ভালো তা হতেই পারে না, কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে খারাপ। হুম, এখন আপনি ক্র্যাশ ডায়েটের সমস্যাটা কি জানেন তো, আপনি এটা মানে লাইফ লং আপনি ক্যারি করতে পারবেন না। আচ্ছা, আপনি কিছুদিন করবেন, হুম, আপনার মোটিভেশন আউট হয়ে যাবে, আপনি আবার ক্রেভিং ফর ফুড, এগেইন গোয়িং ইনটু দ্য সেম ওয়েট গেইন ওয়েট ব্র্যাকেট। হুম, সুতরাং আমরা দেখেছি যে ক্র্যাশ ডায়েট ফর দ্য লং টার্ম ইজ নট পসিবল। একমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য, ধরুন আপনি ধরুন কোথাও যাবেন, ধরুন ফর এক্সাম্পলস আপনি ধরুন একটা এয়ার হোস্টেস, আপনার হুম। উইদিন 5 মান্থসের মধ্যে ওয়েট কমিয়ে নিয়ে আপনি হয়তো চাকরিতে যাবেন, হুম, বা আপনি কোনো অ্যাথলেটস, আপনার একটা ওয়েট ক্যাটাগরি আছে, বা আপনি বক্সিং করেন, আপনার একটা ক্যাটাগরি আছে, সেখানে আপনাকে খুব তাড়াতাড়ি ওয়েটটা কমাতে হবে এবং খুব শর্ট পিরিয়ডে। ইন দ্যাট কেস ক্র্যাশ ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট দ্য লং টার্ম আই থিঙ্ক নো, ইট ইজ এ নাম্বার ওয়ান। আচ্ছা, ফর দ্য ইন্টারমিডিয়েট ফাস্টিং এটা খুব চলছে এবং সারা পৃথিবীতে চলছে, এবং আমার অনেক জায়গায় এই নিয়ে বক্তৃতাও ছিল। হুম, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং মানে এরকম নয় যে সবটাই একই রকম ইন্টারমিডিয়েট ফাস্টিং। কিছু আছে যেমন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খাওয়া, বাকি সময় না খাওয়া। হুম, কিছু আছে 5 দিনে খাওয়া, 2 দিন উপোস করা। শুধু বাপরে। ডিফারেন্ট টাইপের হুম, ইন্টারমিডিয়েট ফাস্টিং হুম। থাকে। তবে জেনারেলি আমরা 8-16 যেটা আমরা করি, 8 ঘন্টা খাওয়া আর 16 ঘন্টা না খাওয়া, হুম, সেটা আমরা প্রেফার করি। হুম, কিন্তু সমস্যাটা হচ্ছে এই 8 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে অ্যাডিকুয়েট ক্যালোরি খেতে হবে। হুম, সেখানে আপনি যদি ঠিক মতো না খান, এবং স্পেশালি ফর দ্য সুগার পেশেন্ট আমি জেনারেলি প্রেফার করি না, কেননা তাতে কি হয়, চান্সেস অফ হাইপোগ্লাইসিমিয়া হতে পারে, সুগার ফল। কারণ আপনি যে সময় খাচ্ছেন না সে সময় সুগারটা কিন্তু অনেকটা কমে যাবে। কমে যাবে। সুতরাং আমরা ওষুধটাকে সেভাবে না অ্যাডজাস্ট করাটা খুব ডিফিকাল্ট, কারণ হুম। প্রত্যেকটা ওষুধই মোটামুটি 12 থেকে 24 ঘন্টা কাজ করে। সুতরাং আপনি কিভাবে ডিসাইড করবেন যে আপনি মাত্র ওই 8 ঘন্টাই কাজ করবেন, বাকি সময় করবেন না? হ্যাঁ। ফলে স্পেশাল কেসেসে করা যায় না। হুম, শুধু ওবেসিটি ডিজিজ নেই, আপনি হয়তো ইন্টারমিডিয়েট ফাস্টিং অ্যাপ্লাই করতে পারেন, হুম, কিন্তু সেখানেও আপনার অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ক্যালোরি খেতে হবে। আপনি একদম কম ক্যালোরি খেয়ে 8 ঘন্টা থাকলেন, 16 ঘন্টা থাকলেন না, তাহলে আপনার যে বডি সিস্টেম সেটা কিন্তু বিগড়ে যাবে। যদিও কিছু ক্ষেত্রে বলে যে এতে হয়তো আমার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াবে, বাট স্টিল দেয়ার আর সার্টেন গ্যাপ। এবং এটা কিন্তু আপনি ফেসবুক দেখে বা কোথাও কারো কাছে পরামর্শ না নিয়ে আপনি নিজের থেকে শুরু করবেন না। হুম, এটার জন্য একটা প্রোগ্রাম লাগে, এবং আমার সেন্টারে যেটা করি, প্রত্যেক পেশেন্টকে আমরা চুজ করি যে দিস পেশেন্ট উইল বি দ্য ফিটেস্ট ক্যান্ডিডেট ফর দ্য ইন্টারমিডিয়েট ফাস্টিং, হুম। এবং তার সাথে আমাদের প্রথমে কাউন্সিলিং করতে হয় যে আপনি এটা কতদিন করতে পারবেন, আপনার তার পুরো ওয়ার্ক লাইফস্টাইলটা কালচার, জানতে হবে। আপনার ওয়ার্ক হুম, কালচার কিরকম। আপনি ধরুন বাড়িতে ফেরেন রাত্রিবেলা 10টার সময়, হুম, আপনি কি করে বিকেলে সন্ধ্যেবেলা আপনি 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 আপনার খাবারটা খেয়ে আপনি আপনার ইন্টারমিডিয়েট ফাস্টিং শেষ করে দেবেন? আপনি কি সন্ধ্যেবেলা 8টার সময় 6টার সময় কি আপনি অফিসে খেতে বসবেন? হবে না। ফলে সবকিছু জিনিস দেখে তারপরে তারা একটা ডায়েট তৈরি করি, চার্ট, যে এই ডায়েটটা আপনাকে ফলো করতে হবে উইথ কার্বোহাইড্রেট, হুম, প্রোটিন অ্যান্ড ফ্যাট ইকুয়াল অ্যামাউন্ট চেঞ্জেস করে একটা আমরা তৈরি করি, এবং তাতে বেশ। ফলো পাই, একদম। কিন্তু সেটা অত্যাধিক সুপারভিশন করে, নট হুম। উইদাউট দ্য সুপারভিশন। আচ্ছা, আর একটা বিষয়, যে ওজন কমানোর ওষুধ খায় মানুষে, এই ওজন কমানোর ওষুধ বা সার্জারির কথাও শুনতে পাওয়া যায়, সেগুলো কোন ক্ষেত্রে প্রযোজ্য বা কাদের জন্য প্রযোজ্য? ইয়েস, একদম 100%। এখন তো মানে আমি জানি না আর কিছুদিন পরে হয়তো সবাই ওষুধ নেবে, কেন এখনো পর্যন্ত যে ইনজেকশনটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে সেটা আমরা উইকলি দিই, এবং সেটা কিন্তু একটু দাম খুব বেশি, মানে মাসে হয়তো খরচ 10 হুম। থেকে 15,000 টাকা। সেজন্য বেশিরভাগ মানুষ হয়তো অ্যাফোর্ড করতে পারছেন না, কিন্তু ইন নেক্সট 1 and 2 মান্থস এই জেনেরিক এর একটা ওষুধ চলে আসবে, তখন হয়তো র্যাম্পেন্টলি ইউজ হবে, হয়তো আমাদের কাছে আসবেন না, আপনারা নিজেরাই ফার্মেসি থেকে কিনবেন। কিন্তু প্লিজ এটা করবেন না, কেননা এই ওষুধগুলোর যথেষ্ট সাইড এফেক্ট আছে, এবং এই ওষুধগুলোর প্রত্যেকটাই কিন্তু উইদাউট সুপারভিশন, কোথাও কোনো লেখা নেই। এবং সব থেকে বড় কথা হচ্ছে ওষুধগুলো নিলে
কি কি জিনিস করতে হয়, কিভাবে ডায়েট মেনটেন করতে হয়, কিভাবে মাসেল মাস রাখতে হয়। দেখবেন হয়তো আপনি নিলেন, এমন একটা চেহারা হয়ে গেল, আপনার সমস্ত স্কেলিটাল মাসেল শেষ হয়ে গেল, শুধু ফ্যাট মাসেলের সাথে সাথে স্কেলিটাল মাসেলও লস করলেন, আপনি কিন্তু রাস্তায় বারবার পড়ে যাবেন, ফল হবে, ফ্র্যাকচার হবে। সুতরাং উইদাউট সুপারভিশন নেবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই ইনজেকশনগুলো নেওয়ার পর প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের অ্যাসেস করতে হয়, যে আপনার কোন কোন সমস্যা হচ্ছে, কি কি না হচ্ছে, সেটা আমরা অ্যাসেস করি। নাম্বার 3 প্রশ্ন যেটা করেছিলেন আপনি, যে রিগার্ডিং দ্য সার্জারি, সুতরাং আমাদের একটা ক্রাইটেরিয়া আছে, যদি বিএমআই যদি 27 বা 30 হয়, তার অ্যাবাভ হয়, তখন আমরা ইনজেক্টেবল ফর্মে ওষুধ দিই। যদি 40 অ্যান্ড অ্যাবাভ হয় বিএমআই, তখন আমরা অ্যাডভাইস করি যে পেশেন্টকে হয়তো বেরিয়াট্রিক সার্জারি করতে। ইনিশিয়ালি আজকে থেকে 2 বছর আগে বেরিয়াট্রিক সার্জারি খুব খুব চলেছিল, কিন্তু নাওয়াডেজ ইট ইজ গোয়িং ডাউন বিকজ সার্টেন কমপ্লিকেশন, লং টার্ম কমপ্লিকেশন আমাদের সামনে এখন উপস্থিত হচ্ছে, 1 নম্বর। দ্বিতীয়ত, তখন আমাদের অ্যান্টি ওবেসিটি কোনো ড্রাগ ছিল না, আচ্ছা, এখন আমাদের কাছে অ্যাভেলেবল, এবং তার ফলে কি হয়েছে, বিএমআই 37, 38, 40ও আমরা কিন্তু বিএমআই কমিয়ে দিতে পারছি অ্যারাউন্ড 25 উইথ দ্য হেল্প অফ ইনজেকশনস। সুতরাং সার্জারি থেকে ডেফিনেটলি আপনারা প্রেফারেবলি আপনারা থেরাপি নেবেন, যেটা হচ্ছে আমার যে বডি ফ্যাট আছে, যে শেপিং অফ দ্য ফ্যাট, এখানে ফ্যাট এখানে ফ্যাট, সেটা কিন্তু উইথ ইনজেকশনে কমানো যায় না। উইথ দ্য ক্রায়োলাইপোলাইসিস, দ্যাট ইজ এ ইউনিক টেকনোলজি, দ্যাট ইজ এফডিএ অ্যাপ্রুভ। সেখানে কি হয়, আমরা ফ্যাটটাকে আমরা উইথ দ্য ফ্রিজিং টেম্পারেচার গলিয়ে দিয়ে সেটাকে আমরা থ্রু লিম্ফ্যাটিক্স বার করে দিই। সেটা কিন্তু যখন বেশি ফ্যাট থাকে করতে পারবো না, জাস্ট লোকুলেটেড ফ্যাট বিভিন্ন জায়গায় জমে আছে, সেগুলোকে আমরা কমাই উইথ আওয়ার মেশিনস ইন আওয়ার সেন্টার। বেশ, একটা খুব ছোট আমি টিপস বলবো এটাকে দর্শকদের জন্য, খুব সহজ 5টা অভ্যাস যেগুলো পরিবর্তন করলে দর্শকেরা এই ওবেসিটি বা এই ওজন এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, একদম ছোট করে, খুব সময় কম। হ্যাঁ, 5টা 4টে আমি বলতে পারবো না, মানে আইডিয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি অবশ্যই সুষম খাবার, ডায়েট 1 নম্বর দেখতে হবে। আপনি ওবেস কি ওবেস না সেটা কিন্তু দেখতে হবে নিজেকে, ওবেসিটি হলে চিকিৎসা করাবেন। নাম্বার 3, ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাজ ওয়েল অ্যাজ মাসেলস ট্রেনিং করতে হবে। 4 নম্বর, স্ট্রেস কমাতে হবে। 5 নম্বর হচ্ছে কোনো ডিজিজ যদি থাকে সেটাকে কিন্তু কখনো কখনো আপনি অবজ্ঞা করবেন না, আপনারা কিন্তু ডাক্তারবাবুর কাছে যাবেন, জাস্ট ওবেসিটি একটা ডিজিজ সেটা মনে করে, আর কিছু না। এই জিনিসটা আমি বলতে চাই যে স্থূলতা বা ওবেসিটি ইজ ডিজিজ, এটাকে আপনারা মানুন, মেনে কিন্তু আপনারা কিন্তু ডেফিনেটলি আপনার যে সমস্যা সেটা কিন্তু ডিসকাস করুন যদি ডাক্তারবাবু, তাহলে কিন্তু লং টার্ম ডায়াবেটিস, হাইপারটেনশন, স্লিপ অ্যাপনিয়া সব কিন্তু প্রিভেন্ট করতে পারবেন, যেটা কিন্তু খুব খরচ সাপেক্ষ। একদম বোঝাই গিয়েছে, একদম এক্সপার্ট বলে দিলেন যে একদম ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলুন, তাহলে নিজেদেরকে সুস্থ রাখা সম্ভব। আজকে সময় একদমই কমে গিয়েছে, একদম শেষের পথে চলে এসেছি আমরা। আজকের জন্য অনুষ্ঠান এই পর্যন্ত, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার।